নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান। ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত। নির্মাণ ত্রুটি না নাশকতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। এবং পাবনার বাঙ্গাবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, 2 শিক্ষার্থী সহ প্রাণ হারালেন 3 জন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ 7টি সিম কার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারো পোস্টিং করছি। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। দুপুর 12টা 20 মিনিটের দিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আবুল কালাম আজাদ। তার বয়স আনুমানিক 35 থেকে 40 বছর। তার বাড়ি শরীয়তপুরে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রো রেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এই ঘটনার পর এখন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ আছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা এ বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে এই ঘটনার পর মেট্রো চলাচল বন্ধ রয়েছে। তো এই বিষয়ে ভার্চুয়ালি যুক্ত করে নিতে চাই বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এর সাবেক মহাপরিচালক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ এহসানুল করিমকে। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, এই যে একটা দুর্ঘটনা ঘটলো আমরা দেখলাম, এখানে একটা বিষয় আসছে বেয়ারিং প্যাড। তো এই বেয়ারিং প্যাড জিনিসটা আসলে কি, বা এটা পড়ে গেল কেন? হ্যালো জি স্যার, বেয়ারিং প্যাড বেয়ারিং প্যাড জিনিসটা কি, আর এটা পড়ে গেল কেন, আর এই দুর্ঘটনা মানে প্রধানত কারণ কি বলে আপনি মনে করছেন? আচ্ছা, এখন দেখেন, আমাদের আসলে সভ্যতার জন্য যে যান্ত্রিকতা আমাদের প্রয়োজন, যে যান্ত্রিকতা আমাদেরকে উন্নত জীবনধারা দেয়, সেটার সাথে কিন্তু নিরাপত্তার বিষয়টা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে আসলে এই যান্ত্রিকতা যত উন্নত হয়েছে, আমাদের কিন্তু নিরাপত্তাটাকে আমরা ততটা গুরুত্বপূর্ণ মনে করেছি এবং সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু জাপান, আমেরিকা কিংবা ইউরোপ, এরা কিন্তু নিরাপত্তার যে প্রোটোকল, এটা তৈরি করার সময় যে প্রোটোকলটা থাকে এবং
যখন চলাচল করে তখন কিন্তু মেনটেনেন্সের জন্য একটা প্রোটোকল থাকে, যে প্রতিদিন এটাকে টেস্ট করতে হয়, প্রতিদিন এটাকে পর্যবেক্ষণ করতে হয়। এখানে আমি যেটা বলবো, আমি নিজেও একজন এটা যাত্রী। এই যে আমাদের যে কার্ভেচারে যখন আপনি দেখেন যে মেট্রো রেলটা বিভিন্ন সময় বিভিন্ন মানে রাস্তায় যে এটা একটু বাঁকা হয়ে আসে, এটাকে ডিরেকশন চেঞ্জ করতে হয়। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু বেয়ারিং থাকে, বেয়ারিং দিয়ে চাকাগুলো যে ঘুরে সেই বেয়ারিং এর উপরে, তো সেই বেয়ারিং এর উপরে কিন্তু আমাদের যে এই মেট্রো রেলের যে জার্কিংটা, মেট্রো রেল যখন বাঁকা হয় তখন এই লোডটা তখন পড়ে, এবং সেই লোডটা পড়ার সময় এটা যেন কাঁপাকাঁপি না করে কিংবা এটা যেন কোনো আওয়াজ না করে, এটার জন্য কিন্তু এই জন্য শক অ্যাবজর্বারের জন্য কিছু প্যাড ট্যাড থাকতে পারে, এরকম থাকে আর কি। তো সেরকম একটা যন্ত্র এটা। তো এটা আমি যাত্রী হিসাবে কিন্তু আমি আগেও দেখেছি, আমরা যখন কার্ভেচারে চলি তখন কিন্তু এখানে একটা আওয়াজ হয়। আমি কিন্তু এটা অনেকবার পর্যবেক্ষণ করেছি এবং আমি অনেকের সাথে আলাপও করেছি। তো এটাকে আমি বলবো যে এটা আসলে একটা ফল্টি ব্যাপার ছিল, আগেই ছিল এটা, কারণ আওয়াজটা হওয়ার কথা না। আপনি যে জাপান কিংবা উন্নত দেশে যখন যাবেন, কোনো মেট্রো রেলে কিন্তু কোনো আওয়াজ হয় না, ক্যাচ 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 করে আওয়াজ হয়। স্যার, এরকম তাহলে কি কিন্তু আপনি আগেই মনে ছিল। করছেন যে এই যে প্যাডটা ব্যবহার করা হয়েছিল এটার মান নিয়ে কি সন্দেহ আছে? মানে এটা কি? মান, আমি বলবো এটার মানের একটা ব্যাপার আছে, কিন্তু ডিজাইনের যে ব্যাপারটা কিংবা এটা সংযোজনের যে অভিজ্ঞতা কিংবা সংযোজনের যে কোয়ালিটি, সেখানে কিন্তু আমি বলবো যে এটা পূর্ব থেকে এটা আওয়াজ করতো, আমি নিজে যাত্রী হিসেবে দেখেছি। তো এটা একটা বিষয় যে এটা যখন সংযোজন করা হয়েছে, এটা আওয়াজ তো হওয়ার কথা না, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এটা কিন্তু প্রতিদিন এটা প্রিভেন্টিভ মেনটেনেন্সের একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকলটা কিন্তু সবসময় মেনটেনেন্সের মধ্যে থাকতে হয়, যে চেক করতে হয় সেই প্রোটোকলটাও হয়েছে কিনা। আমার আই এম ইন ডাউট, যে কারণ এইখানে এইখানে একটা একটা নাট বোল্ট কিংবা কোনো একটা কিছু খুলে গিয়েছে, তো সেটা তো অনেক আগেই সেটা জার্কিং কিংবা সেটা টেস্ট করে এটা কিন্তু প্রিভেন্টিভ মেনটেনেন্সে চলে আসার কথা। তো এটা আমি বলবো যে আমাদের যে এই মেট্রো রেলে বাঁকে যাওয়ার আগে কিন্তু আওয়াজ হতো, সুতরাং এটা এটা যখন কনস্ট্রাকশন হয়েছে তখন কিছু এটার মধ্যে ফল্ট থাকার সম্ভাবনা আছে, কারণ আওয়াজ হওয়ার কথা না। 2 নম্বর হচ্ছে এটার জন্য যে প্রিভেন্টিভ মেনটেনেন্স যেটা করতে হয়, সেটা যে প্রোটোকল করতে হয়, যে সেটা ভালো থাকুক আর খারাপই থাকুক, প্রতি প্রতি সপ্তাহে কিংবা প্রতি একটা একটা টাইম থাকে, প্রত্যেকটা যন্ত্রের একটা লাইফ টাইমের মধ্যে একটা মেনটেনেন্সের একটা টাইম থাকে, সেখানে কিন্তু প্রোটোকল অনুযায়ী সেটাকে চেক করতে হয়। তো একটা হতে পারে যে কনস্ট্রাকশনের সময় এটা যে সমস্যা ছিল কারণ এটা আওয়াজ করতো, এটা আমি আগেই দেখেছি। আর 2 নম্বর হচ্ছে যে এই প্রোটোকলটাও করা হয়েছে কিনা, যে প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে এটা যে প্রিভেন্টিভ মেনটেন্সের যে কাজগুলো সেগুলো করা হয়েছে কিনা, এগুলা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। জি জি স্যার, আমাদের এটা তো মেট্রো রেল একটা আসলে মেগা প্রজেক্ট। এখানে তো শত শত বিয়ারিং প্যাড রয়েছে। তো এখন রাইট। হ্যাঁ, তাহলে এই মানে পরবর্তীতে এগুলো মেনটেনেন্সের জন্য কি করা যেতে পারে, বা এই ধরনের দুর্ঘটনা তো তাহলে ঘটতেই থাকবে? এটা এখনই আমি বলবো এটা আগেই করা উচিত ছিল, যে আমাদের বাকে যে কেন আওয়াজ হবে, আওয়াজ হওয়া মানে কি, যে কোনো একটা জায়গায় আর একটা জায়গায় ঘর্ষণ খাচ্ছে, এবং ঘষা খেতে খেতে কিন্তু এটা ডিটেরিয়েট করবেই। তো সুতরাং এটা নিয়ে এখনই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা বাকে যখন যাচ্ছি কেন আওয়াজ করবে, এইটা এইটা এখনই এটা সলভ করা দরকার। এটা যেহেতু আমাদের মানে আমি বলবো যে পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট মানে উন্নত দেশ জাপানের টেকনোলজিতে হয়েছে, সুতরাং এটা নিয়ে আমাদের এখনই চিন্তা ভাবনা করা দরকার, এবং এটাকে রিমেডি না আসলে এটা কিন্তু ভবিষ্যতে আরো সমস্যা হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই ও জিআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের 2 মামলার শুনানির তারিখ পরিবর্তন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এর নেতৃত্বে 2 সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ পুনর্নির্ধারণ করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলার পরবর্তী শুনানি আগামী 23 নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বর দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার শুনানি 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিন চানখারপুলের মামলায় 12তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 2 নভেম্বর। অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল। তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। সেজন্য আমরা 2 মাস সময় চেয়ে ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা 3 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5ম শ্রেণীতে পড়ুয়া 2 শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে, তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 7টার দিকে ঘটনাস্থলে 2 জন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় পাবনামুখী একটি বাঁশ বোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যান চালক সহ ওই 2 শিক্ষার্থী ঘটনাস্থলে প্রাণ হারান। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বুদ্ধিটেক বাজার এলাকায় গাজীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের পক্ষে ভোট চাওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা পিন্টু মিয়া, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন, উপজেলা যুব দলের সদস্য সোহেল ইমরান, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হামিদ মিয়া সহ অনেকে। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কর্মী সমাবেশ হয়েছে। আশিকনগর পার্কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা জসিম উদ্দিন সহ অনেকে। জামালপুরে তহিদুল আনোয়ার পালোয়ান সহ তার লোকজনের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, লুটপাট ও জমি দখলের অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। জামালপুর মডেল প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলন করেন। বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি তৌহিদুল আনোয়ার পালোয়ান বাবুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র তাদের বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে এবং জমি দখলের চেষ্টা করে। তাই দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সমাবেশ হয়েছে। উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক AKM ভিপি মুসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা। জামালপুরের মেলানন্দহে 9 নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিষদের সকল সদস্যরা। ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। ইউনিয়নের সকল সদস্য, সাংবাদিক সহ স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন। ইউপি সদস্যরা বলেন, প্যানেল চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে তারা সম্মিলিতভাবে তার অপসারণের দাবি জানাচ্ছেন। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হলেও কোনো সুরাহা মেলেনি বলেও জানান তারা।
ঢাকার ধামরাইয়ে কামালপুর সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। 12টি পদের মধ্যে সভাপতি পদে 4 জন, সাধারণ সম্পাদক পদে 3 জন সহ বিভিন্ন পদে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আহ্বায়ক কমিটির প্রধান মোহাম্মদ কাজলের সহযোগিতায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার SM হাসান। পরে সভাপতি পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মুস্তফা কামাল মুস্তাক সহ বিজয়ীরা ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন। সারা দেশে প্রতিবন্ধী শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, বিএনপির ক্ষমতায় আসলে প্রতিবন্ধীদের দাবি মেনে নেওয়া হবে। সভাপতি ইলিয়াস রাজ বলেন, বছরের পর বছর ধরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনা করানো হচ্ছে, অথচ সরকারের কাছ থেকে কোনো স্বীকৃতি বা বেতন দেওয়া হয়নি। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান। ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত। নির্মাণ ত্রুটি না নাশকতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। এবং পাবনার বাঙ্গাবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, 2 শিক্ষার্থী সহ প্রাণ হারালেন 3 জন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।